হ্যালো ব্রান। ইউএস ইরান যুদ্ধ ইনভিটেবল গ্রাউন্ড অপারেশনের দিকে ঝুঁকে যাচ্ছে। যতটুকু এখন পর্যন্ত বুঝতে পারছি যে এই ইনভিটেবল গ্রাউন্ড অপারেশন মানে হচ্ছে খার্গ আইল্যান্ড কিংবা হচ্ছে আবু মুসা অথবা হচ্ছে আম, আশেপাশে যতগুলো আইল্যান্ড রয়েছে লাইক ক্রিস আইল্যান্ড, এই ধরনের কোনো আইল্যান্ডে আগামীতে গ্রাউন্ড অপারেশন হবেই হবে। এটার মানে ফেরানোর কোনো রাস্তা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সবচেয়ে বেশি অংশে মূলত খার্গ আইল্যান্ড, যেটাকে টার্গেট করা হচ্ছে যে খার্গ আইল্যান্ডে আলটিমেট গ্রাউন্ড অপারেশন হবে। কেন এটা বলছি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট আলটিমেটলি টার্গেট নিয়ে বসে আছে যে তারা একটা গ্রাউন্ড অপারেশন করবে, এর জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তার সবকিছু তারা নিয়েছে। ফর এক্সাম্পল, লজিস্টিক সাপোর্টের যত যত ইকুইপমেন্ট তাদের মিডল ইস্টে এই মুহূর্তে প্রয়োজন একটা গ্রাউন্ড অপারেশন পরিচালনা করার জন্য, তার সবকিছু তারা অলরেডি গ্রহণ করেছে। ঠিক একইভাবে এখানে যে পরিমাণ সোলজার প্রয়োজন এবং কমান্ডো লেভেলের সোলজার প্রয়োজন, তার বেশিরভাগ অংশই তারা স্টেশন করেছে। সবচেয়ে বেশি অংশ এসেছে মূলত 82nd এয়ারবর্ন থেকে, তারপর নেভি সিল এবং হচ্ছে ডেল্টা ফোর্স, এই তিনটা থেকে মূলত সবচেয়ে বেশি অংশ এসেছে। এবং গতকালকে আমি যখন ভিডিও করি তখন পর্যন্ত আমি বলেছি যে 10,000 সোলজার স্টেশন করার একটা প্ল্যান তাদের আছে। আজকে জানি এটা 17,000-এ গিয়ে ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে তারা যত ক্যালকুলেশন করে যাচ্ছে ইরানের সাথে ফাইট দেওয়াটা তাদের জন্য যে বিপজ্জনক হবে সেটা তারা অলরেডি ক্যালকুলেট করেছে, এবং সেই জন্য সোলজারের সংখ্যা বাড়াচ্ছে এবং ইকুইপমেন্টের সংখ্যাও বাড়াচ্ছে। এখন এই গ্রাউন্ড অপারেশনের পেছনে তাদের জন্য সবচেয়ে ব্যাকবোন হিসেবে কাজ করবে মূলত হচ্ছে কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই এবং সৌদি আরব। এই পাঁচটা কান্ট্রি, জিসিসির এই পাঁচটা কান্ট্রি মূলত হচ্ছে আলটিমেট তাদের ব্যাকবোন হিসেবে কাজ করবে। এর বাইরে আরাবিয়ান সি হয়ে মূলত আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার, ডিস্ট্রয়ার, সাবমেরিন যা এখানে স্টেশন করা হয়েছে সেগুলো থেকে মূলত সাপোর্ট দেওয়া হবে, এবং আলটিমেট এয়ার সাপোর্ট মূলত ইসরায়েল এবং সৌদি আরবের এয়ার বেস গুলো থেকে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর বাইরে আসলে রাস্তা নেই, আপনি অন্যদিকে থেকে তাদেরকে এয়ার সাপোর্ট দেওয়ার রাস্তা নেই। সো এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি যে এই ঠেকানো বা এই অপারেশন বন্ধ হওয়ার মতো আর কোনো অপশন নেই, এবং আমেরিকান মিলিটারি মূলত তার সব ধরনের প্রস্তুতি নিয়েছে একটা গ্রাউন্ড অপারেশন করার জন্য, এবং গ্রাউন্ড অপারেশনটা মোস্ট প্রবাবলি খার্গ আইল্যান্ড নিয়ে হতে পারে, অথবা গ্রেটার টার্ম এবং লেজার টার্ম নামে দুইটা ছোট ছোট আইল্যান্ড রয়েছে যেটা ইরানের স্টেট অফ হরমুজের খুব কাছাকাছিতে। এই দুইটা আইল্যান্ডও হতে পারে হচ্ছে ওমানের নিকটবর্তী ইরানের আরো দুইটা আইল্যান্ড রয়েছে ছোট ছোট, এগুলোতে হতে পারে। এর যে কোনো জায়গায় হতে পারে, কারণ আমেরিকা তার ট্রুপস এমন ভাবে স্টেশন করেছে, মানে ওদিকে ইরাকের বর্ডারের কাছাকাছি কুয়েত থেকে শুরু করে এদিকে আরাবিয়ান সি পর্যন্ত এন্টায়ার পুরো পার্সিয়ান গলফে মূলত তার বিশাল মিলিটারি বেস সে পুনরায় সাজানোর চেষ্টা করে গিয়েছে, এবং সেখানে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় 17,000-এর বেশি সোলজার তারা স্টেশন করেছে। সাথে সাথে আধুনিক যত ইকুইপমেন্ট দরকার তাদের অ্যাটলিস্ট একটা গ্রাউন্ড অপারেশন করার জন্য তার সবকিছু করেছে। সো ইন দ্য মিন টাইম গত পরশুদিন, মানে যে নিউজটা আমি কখনো দেইনি কারণ আমি এটাকে অত গুরুত্ব দিইনি, গত পরশুদিন তেহরান টাইমস মূলত একটা ফ্রন্ট পেজে বিশাল পিকচার দিয়ে লিখেছে ওয়েলকাম টু হেল। মানে গ্রাউন্ড অপারেশন করার জন্য যে আমেরিকান সোলজাররা আসবে তারা অ্যাকচুয়ালি দোজকে পা দেবে এবং এখান থেকে ফেরত যেতে পারবে না। অলরেডি আইআরজিসি এবং ইরানিয়ান সোলজার যত টপ লেভেল কমান্ডাররা রয়েছেন তারা ক্লিয়ারলি বলেছেন যে এখান থেকে যারা আসবে তারা কেউ জীবিত ফেরত যেতে পারবে না। পেছনের অনেকগুলো কারণ রয়েছে। যে জিওগ্রাফিক্যাল ভ্যারিয়ার অ্যাকচুয়ালি ইরানের, এটা মানে এতটাই ইউনিক, পৃথিবীতে খুব কম দেশের এই ধরনের একটা জিওগ্রাফিক্যাল ভ্যারিয়ার আছে যেটাকে ভেদ করে কোনো দেশ আসলে আরেক দেশের উপর এইভাবে একটা গ্রাউন্ড অপারেশন সাকসেস করতে পারে। মানে পৃথিবীর ইতিহাসে নেই ইরানে কোনো গ্রাউন্ড অপারেশন সাকসেস হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ট্রাই করে যাচ্ছে। সো গুড লাক না ব্যাড লাক সেটা তো সময় বলে দেবে, বাট ইরান মূলত হচ্ছে সফিস্টিকেটেড একটা মিলিটারি যাদের বেশ ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। যদিও 1980-র পর থেকে এখন পর্যন্ত তাদের ব্যাটেল অপারেশনের কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল মিলিটারি তারা বেশ বড় এবং তারা বেশ সফিস্টিকেটেড। তাদের কাছে ইচ এন্ড এভরি ওয়েপন তারা নিজেরা তৈরি করা, অ্যান্ড মোর অফ দ্যাট এই রিসেন্ট টাইমে তাদের কাছে যত আধুনিক ওয়েপন আছে, মানে তাদের নিজেদের প্রোডাকশনের বাইরে যত আধুনিক ওয়েপন তাদের প্রয়োজন সেগুলো মূলত তাদেরকে সাপ্লাই দিচ্ছে রাশিয়া এবং চায়না। সো অ্যাজ লং এজ চায়নার কথা আসছে তখন আপনি বুঝতে হবে যে অটোমেশন এবং রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তিনটার ব্যবহার আমেরিকাকে ছাড়িয়ে গিয়ে গ্রাউন্ড অপারেশনে ইরান ব্যবহার করবে, এবং ইরানের হাতে এই মুহূর্তে এই
আধুনিক ওয়েপনের ভান্ডারের বাইরেও তার কাছে সবচেয়ে বড় অংশে যেটা রয়েছে হচ্ছে হিউম্যান রিসোর্সেস সাপোর্ট। আমেরিকা হিউম্যান রিসোর্সেস সাপোর্টে এখানে ভুগবে। ইসরায়েলের কাছে হিউম্যান রিসোর্স নেই, সেটা আপনি অলরেডি জানতে পারলেন যে তাদের মিলিটারি কলাপস করার মতো একটা সংকেত তাদের আইডিএফ চিফ দিয়েছে। সো ইরানের কাছে এই সাপোর্টের কোনো অভাব নেই। ইরান এই মুহূর্তে তার মোবিলাইজেশন করার মতো জেনারেল মিলিটারি ফোর্স আছে প্রায় 6 লাখের বেশি, এবং 1 মিলিয়নের বেশি সে মোবিলাইজড করতে পারবে শুধুমাত্র নিজের গ্রাউন্ড থেকে। দেন তার হচ্ছে যে অনেকগুলো প্রক্সিস রয়েছে, ফর এক্সাম্পল আনসারুল্লাহ ইয়েমেনে এবং হিজবুল্লাহ হচ্ছে লেবাননে, এবং আনসারুল্লাহর কাছে আরো 1 মিলিয়নের বেশি সোলজার আছে, এবং লেবাননে হিজবুল্লাহর কাছে ধরা হয় 50,000। অ্যাকচুয়ালি নাসরুল্লাহ থাকতে এটা ধারণা করা হয়েছে যে তাদের কাছে মোর দেন 100,000 সোলজার আছে। এবং একই সাথে আর ছোট ছোট কিছু প্রক্সি রয়েছে, যেমন হচ্ছে পপুলার মোবিলাইজেশন ফোর্স ইরাক এবং বাহরাইনে কাতাবিয়ান হিজবুল্লাহ। সো আপনি বুঝতে পারছেন যে আমেরিকার জন্য ব্যাপারটা শুধুমাত্র যে এমন না যে আপনি কুয়েত থেকে গিয়ে খার্গ আইল্যান্ডে অ্যাটাক করবেন কিংবা বাহরাইন, কাতার, ইউএই থেকে অ্যাটাক করে দিবেন। আপনার যেখান থেকে আপনি অ্যাটাক করবেন সেখানেও ইরানের সোলজার অলরেডি স্টেশন আছে। সো সরি, এটা এটা অ্যাকচুয়ালি বিপজ্জনক হয়ে আসছে আমেরিকার জন্য। সো এটা ছিল মূলত গ্রাউন্ড অপারেশন যে হতে যাচ্ছে এটার সিমটমস, এবং এটা যদি হয় তাহলে এটা কতটা বিপজ্জনক হবে সেটার একটা ছোট্ট অ্যানালাইসিস আমি দেওয়ার চেষ্টা করলাম। বাট এর বাইরে যেটা হচ্ছে যে ইরান আমেরিকাকে একটা হুঁশিয়ারি দিয়েছে, 30 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। গতকালকের ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে আমি যখন ভিডিও রেকর্ডিং করি তখন তেহরান ইউনিভার্সিটিতে অ্যাটাক হয়েছে, তার আগের দিন ইস্পাহান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে অ্যাটাক হয়েছে। 2টা মেগা ইউনিভার্সিটির অ্যাটাক হয়েছে। তাদের যে 2টা ইউনিভার্সিটি মূলত হচ্ছে ইরানের সায়েন্টিফিক রিসার্চ এবং বিল্ড আপের সবচেয়ে ব্যাকবোন মূলত। সো এগুলোতে অ্যাটাক করে এগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। সো ইরান কখনো কোনো ধরনের ইনস্টিটিউশনে কিংবা হাসপাতালে এই ধরনের কোনো অ্যাটাক আজকে দিন পর্যন্ত করেনি, কিন্তু আমেরিকা এখন পর্যন্ত সব মিলিয়ে 53টা হাসপাতাল পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছে, ডজনস অফ স্কুল ধ্বংস করে দিয়েছে, এবং লাস্টলি তারা এখন এসে অ্যাটাক করেছে হচ্ছে ইউনিভার্সিটিতে। সো ইরান ডিরেক্টলি ওয়ার্নিং দিয়েছে যে আগামী 30 তারিখের দিন 12টা পর্যন্ত, তেহরান টাইমের 12টা পর্যন্ত যদি আমেরিকা ক্ষমা না চায়, এই রিজনে আমেরিকার যত ইউনিভার্সিটি আছে সবগুলো ঘুরিয়ে দেবে। শুধুমাত্র এক ইসরায়েলে আমেরিকান অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি আছে 7টা, এবং কাতারে সম্ভবত 4টা, ইউএইতে আছে, কুয়েতে আছে, বাহরাইনে আছে, জর্ডানে আছে। সো ইরান রাগঢাক রাখে নাই, সবগুলো লিস্ট দিয়ে দিয়েছে, তারা এগুলো সব ডিস্ট্রয় করে দিবে, এবং তাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে 30 তারিখ এইসব ইউনিভার্সিটির 1 কিলোমিটার রেডিয়াসে যেন কোনো মানুষ না আসে। সো আমেরিকার এবং ইসরায়েলের যে ওয়ার মেশিন, এটা আসলে ডিস্ট্রাকটিভ ওয়ার মেশিন। এটা আসলে কোনো মানে টার্গেট অ্যাচিভ করার ওয়ার মেশিনে নেই, এটা মূলত হচ্ছে ধ্বংসের ওয়ার মেশিনে পরিণত হয়েছে। এটার এক্সাক্ট এক্সাম্পল যদি আমি দিতে যাই তাহলে আমি বলবো এটা হিটলারের ওয়ার মেশিন। কিভাবে? 1939 সালে হিটলার যখন কোনোভাবেই আর মানে তার দেশের ভেতরে বুদ্ধিজীবীদের সাথে কলিয়ে উঠতে পারছিলেন না, তখন তিনি গিয়ে কি করলেন জানেন? লাইব্রেরি, বই, তারপরে জার্নাল এবং ধরে ধরে সায়েন্টিস্ট সব হত্যা করতে শুরু করলেন, এবং ইনস্টিটিউশন যা আছে সেগুলো ডিস্ট্রয় করে দিতে শুরু করলেন। এবং এক্সাক্ট সেম সিনারিও হচ্ছে এখন, যখন ইরানের সাথে আর কোনোভাবেই পারছে না, এখন ইরানের মানে শিক্ষার মেরুদণ্ড, শিক্ষার ব্যাকবোন হিসেবে যে জিনিসগুলো কাজ করে ইনস্টিটিউশন, সেগুলোকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করে যাচ্ছে ইউএসএ এবং ইসরায়েল। একেবারে হিটলারের কার্বন কপি। আমি অনেকবার বুঝিয়েছি যে ট্রাম্পের ভেতরে এমন সব আচরণ রয়েছে যেটা পুরোটা হিটলার, এবং হিটলারের কাজটাই সে এখন করে যাচ্ছে। সো এটা গেলো এই পর্যন্ত। নেক্সট থিং যেটা সবচেয়ে বেশি অবাক করার মতো, যে আমেরিকা এবং মোসাদ, সিআইএ, এফবিআই সবাই মিলে মূলত একটা অ্যাটাক করেছে ইরানের উপর। তাদের মানে অ্যাটাকের পেছনের মূল কারণ ছিল, তারা বুঝিয়েছে যে অ্যাটাক করলে ইরানে একটা চাওস তৈরি হবে এবং ইরানের মানুষ রাস্তায় নেমে আসবে, সো রেজিম কোলাপস করবে। এটা তারা চেয়েছিল, কিন্তু হয়েছে উল্টোটা। ইরানের মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু রেজিমকে সাপোর্ট দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, এবং গত 28 দিন ধরে এই মানুষ এখনো রাস্তায় রয়েছে। তারা রেজিমকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদের হাতে নিজেরা অস্ত্র তুলে নিয়েছে যেন রেজিমের বিরুদ্ধে কেউ দাঁড়াতে না পারে রাস্তায়। ইরানি জেনারেল যেমন বলেছিলেন যে আপনারা স্ট্রিট কন্ট্রোল করেন, আমরা দেশ কন্ট্রোল করব, ঠিক তাই হয়েছে। কিন্তু উল্টো হয়ে গেছে এখন ট্রাম্প এবং নেতানিয়াহুর ক্ষেত্রে। গতকালকে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, বোস্টন, সান দিয়েগো কিংবা টেক্সাস, আপনি যে কোনো জায়গায় যান, তার আমেরিকার প্রায় ডজন খানেক মেগা সিটিতে এখন
এন্টি ট্রাম্প মুভমেন্ট চলমান রয়েছে। মিলিয়ন্স অফ পিপল এই মুহূর্তে রাস্তায় রয়েছে শুধুমাত্র ট্রাম্পকে ক্ষমতা থেকে নামানোর জন্য। তারা ট্রাম্পের উপর বিরক্ত, ট্রাম্পের এই ওয়ার মেশিন তারা চায় না। তারা ট্রাম্পকে এখন ইমপিচমেন্টের দাবি জানিয়েছে এবং ট্রাম্পকে যে কোনোভাবেই ক্ষমতা থেকে তারা এখন সরাতে চায়। এটা হচ্ছে আমেরিকানরা এই মুহূর্তে রাস্তায় নেমেছে ট্রাম্পের বিরুদ্ধে। যে ট্রাম্প চেয়েছিল খামেনি রেজিমের বিরুদ্ধে ইরানিয়ানদের রাস্তায় নামাতে, হয়ে গেছে উল্টোটা এটা। এবং একই সময় গতকালকে রাতে তেল আবিব এবং হাইফাতে সিরিয়াস ডেমনস্ট্রেশন হয়েছে শুধুমাত্র নেতানিয়াহুর বিরুদ্ধে, নেতানিয়াহুর ওয়ার বন্ধ করার জন্য এবং নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য। ইসরায়েলিরা এখন সরাসরি রাস্তায় নেমেছে। মানে পাশার দান ওই দিনে 20 days সরাসরি উল্টে গেছে। আপনি বোঝার চেষ্টা করেন মানে ব্যাপারটা কত অদ্ভুত ভাবে ঘটেছে বা একটু সিরিয়াসলি টার্ন হয়েছে যে তারা এত এত ডিস্ট্রাকশন চালিয়েছে, এত বেশি লিডারকে হত্যা করে ফেলেছে, হাজার হাজার বাড়িঘর ধ্বংস করেছে তেহরান থেকে শুরু করে ইস্পাহান পুরো ইরানে। এবং তারা দাবি করেছে যে তারা সব ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম কিংবা মিসাইল ক্যাপাসিটি সব অবলিটারেট করে ফেলেছে। তারা দাবি করেছে যে ইরানের মিলিটারির নেভির 90% নাই, এমন অবস্থায় চলে গেছে। ইরান বলতে এখন আর কোনো কিছু নেই, তারা এইভাবে বলেছে। আলটিমেটলি ওয়ান বাই ওয়ান ধরে ধরে ইরান মূলত তাদের এন্টায়ার মিলিটারি ক্যাপাসিটির ব্যাকবোন ভেঙে দিয়েছে এন্টায়ার মিডল ইস্টে। এখন ডেমনস্ট্রেশন হচ্ছে তাদের বিরুদ্ধে। এর চেয়েও জঘন্য হচ্ছে তাদের জন্য যে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে এন্টায়ার ইসরায়েলি ডিফেন্স এই মুহূর্তে ফাইট দিয়ে কুলুতে পারছে না। এবং সেখানে মারাকাবা ম্যাসাকার, আইডিএফ ম্যাসাকার দুইটা একসাথে হচ্ছে। ইসরায়েলি সোলজার সেখানে প্রচন্ড পরিমাণে মৃত্যু শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। ঠিক একইভাবে ইসরায়েলি যে ডিফেন্সের সবচেয়ে বড় ক্রাউন জুয়েল, তারা যেটাকে বলার চেষ্টা করে যে মারাকাবা হচ্ছে সবচেয়ে সেরা ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ককে মূলত তুড়ি করে উড়িয়ে দিচ্ছে। সো থিংস আর গেটিং কমপ্লিটলি ডিফারেন্ট। এবং ইসরায়েল ইউএসএ মূলত এই মুহূর্তে মানে ছেড়ে দে মা কাইন্দাবাচি অবস্থায় চলে আছে যে কোনোভাবে যদি এখান থেকে হতে যায় মানে বেঁচে ফিরতে পারে বা মানিজ্যক নিয়ে চলে যেতে পারে। কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না, কারণ ইরান তাদেরকে ছাড়ছে না। ইরান বলছে যে আমাদের অবজেক্টিভ ফুলফিল হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, এবং অবজেক্টিভ হচ্ছে আমেরিকাকে এখান থেকে চলে যেতে হবে। আর আমেরিকার কথা হচ্ছে আমি চলে যাব না, লাস্ট দেখে নেবো, এবং সেটাই হচ্ছে গ্রাউন্ড অপারেশন। সো ওয়েলকাম টু হেল। আমিও বলবো গ্রাউন্ড অপারেশন, এখানে একটা হেল হবে। এবং যখনই আমেরিকা মানে বুট অন গ্রাউন্ড করবে, খার্গ আইল্যান্ডের দিকে তাদের পা বাড়াবে অথবা সেখানে যাবে, আপনি দেখেন পুরো মিডল ইস্টে কোন ধরনের আগুন লাগে। এদিকে হুতি, হিজবুল্লাহ অলরেডি ওদিকে তামাম মানে গন্ডগোল লাগিয়ে রেখেছে। যুদ্ধ মানে ওটা ওটা হচ্ছে সবচেয়ে প্র্যাকটিক্যাল ওয়ার হচ্ছে মূলত হিজবুল্লাহর সাথে। এবং ইরাক, বাহরাইন, এই দুই এরিয়াতে যুদ্ধ শুরু হবে। আই মিন মাল্টি ফ্রন্ট ওয়ার কন্ট্রোল করতে হবে, এবং এটা তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে অলরেডি। এবং আমি বলবো যে আমাদের মিডল ইস্টে যত ভাই বোন কিংবা আমাদের যত আত্মীয় স্বজন রয়েছে কিংবা আমাদের যত বাংলাদেশি রয়েছে, তাদের জন্য আসলে সবাই দোয়া করেন। এই মুহূর্তের যে ভলাটাইল সিচুয়েশন তৈরি হয়েছে, ওয়ার যদি লেগে যায় এই মানুষগুলোকে হাইজ্যাক করা হবে, তাদেরকে ওয়ার ফিল্ডে পাঠানো হবে। মানে আমার ধারণা তাদেরকে ওয়ার ফিল্ডে পাঠানোর চেষ্টা করা হতে পারে। কারণ আমরা ইউক্রেনে দেখেছি সেম জিনিস, আমরা রাশিয়াতে দেখেছি সেম জিনিস। মানে এটা কমন যখন দেখে যে হিউম্যান রিসোর্সের অভাব পড়ে গেছে, তখন এই অসহায় মানুষগুলোকে টার্গেট করা হয়। সো আমি জানি না আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কোনো ভেবেছে কিনা, কোনো কিছু বলেছে কিনা। আমার কাছে এটা সবচেয়ে কনসার্নিং। থ্যাংক ইউ।